নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস পিদিমের আলো। গতদিন আমরা আপনাদের উপন্যাসটির প্রথম পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসুন বন্ধুরা, এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে পিদিমের আলো দ্বিতীয় তথা অন্তিম পর্ব। হাঙ্গামা যে একটা হতে পারে তা সন্ধ্যা থেকেই বোঝা যাচ্ছিল। যাত্রার আসর বসলে একটু হই হট্টগোল হয়েই থাকে। এটা যেন শুধু সেরকম নয়, হট্টগোলই, তবে একটু উঁচু গ্রামে বাঁধা। দল গত পরশুই এসে গেছে। নায়ক নবীন কুমার এসেছে আজ। কলকাতায় তার 3খানা ছবির শুটিং চলছে একসঙ্গে। কাল গভীর রাত অবধি শুটিং করে 3 ঘন্টা মাত্র ঘুমিয়ে তারপর এতটা রাস্তা আসতে হয়েছে অ্যাম্বাসেডারে। সিনেমায় সে হিরো হয় না বটে, কিন্তু যথেষ্ট গুরুতর পার্ট থাকে, হয়তো উপনায়ক, ভিলেন বা নায়কের বন্ধু। তবে যাত্রায় সে নটসূর্য। নবীন কুমারের নামে গা গঞ্জ কাঁপে। যেখানে যায় সেখানেই আসর লোকে লোকারণ্য। এখানেও যে তার ব্যতিক্রম হয়নি তা বেলা 11টা নাগাদ গায়ে ঢুকতেই টের পেল নবীন কুমার। সারা গায়ে যেন মেলা বসে গেছে। দূর দূরান্ত থেকে টেম্পোয়, ভ্যান রিকশায়, বাসে লোক আসছে। নবীন কুমারের বয়স 35। সে এখনো বিয়ে করেনি, তবে তার কয়েকজন উপপত্নী আছে। এরা বেশিরভাগই সিনেমায় এক্সট্রা বা যাত্রায় সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকা অল্প বয়সী মেয়ে। বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আজ সঙ্গে আছে অলকা। দেখতে খারাপ নয়, রংটা একটু ময়লা হলেও চোখে মুখে একটা শ্রী আছে। শরীরে মেদ নেই, ছিপছিপে চেহারা। বয়স 20-21-এর বেশি নয়। মাত্রই দিন 15 আগে নবীন কুমারের সঙ্গে অলকার সম্পর্ক হয়েছে। আউটিং এই প্রথম। কলকাতা থেকে রওনা হওয়ার সময় অলকাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। ওই থ্রিল আর কি। মেয়েটা খুব একটা বাইরে টাইরে যায়নি। বাড়ির অবস্থা ভালো নয় শুনেছে নবীন কুমার, তবে খুব ডিটেলসে সে ও খবর নেয় না। এই যে আজকের নবীন কুমার, তারও তো একটা চূড়ান্ত দুর্দশাগ্রস্ত অতীত ছিল। গরিব বাবা, হতদরিদ্র সংসার, খিটখিটে মা, বকে যাওয়া 2 ভাই বোন। বাড়িঘর নেই, চাকরি নেই, টাকা নেই, সে একটা দিনই গেছে বাপস। এখন সবই হয়েছে ধীরে ধীরে। তিলজলায় ইস্টার্ন বাইপাসের কাছে সে বাড়ি করেছে। সেখানে বাবা, মা আর ভাই থাকে। বোনের বিয়ে হয়ে গেছে, সে থাকে হাজরার একটা ফ্ল্যাটে। তার যা জীবন তাতে একা থাকাই শ্রেয়। রান্নাবান্না এবং অন্যান্য কাজের জন্য একজন লোক আছে তার, সে সব ম্যানেজ করে। তার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ আসলে নবীন কুমারের একজন ফ্যানও, বিশ্বাসী লোক। শরৎকালের বিশুদ্ধ সকালে কলকাতা শহর ছেড়ে শহরতলিতে গাড়ি পড়তেই অলকা বলল, উফ, কি ভালো যে লাগছে। নবীন কুমার আজকাল গাড়ি চালায় না। গাড়ি চালায় তার বংশোদ্ভূত ড্রাইভার বংশী। বংশী খুবই নিরুত্তাপ এবং চুপচাপ লোক। পিছনের সিটে মাঝে মাঝে যেসব হালকা অসভ্যতা হয় তা সে কখনো আয়নায় চোখ রেখে দেখে না বা ঘাড়ও ঘোরায় না। সে শুধু এক মনে গাড়ি চালায়। আজ অবশ্য অসভ্যতা কিছুই হয়নি। আসলে নবীন কুমার একটু ক্লান্ত। আজকাল ধকলটা বেশি যাচ্ছে। সে শুধু বলল, ভালো লাগছে? বাহ, তুমি তো এরকম প্রায়ই বেরিয়ে পড়ো না? যাত্রা করে বেড়াই, না বেরোলে কি আর চলে? উফ, তোমার কি মজা। ছেলে মানুষ। নবীন কুমার হেসে বলে, আমার মতো জীবন কাটাতে হলে মজা হাড়ে হাড়ে টের পেতে। অলকা অবাক হয়ে বলে, কেন, বেড়াতে তোমার ভালো লাগে না? লাগতো প্রথম প্রথম, এখন আর লাগে না।
কারণ এ তো আর বেড়ানো নয়, কাজের তাড়ায় ঊর্ধ্বশ্বাসে ছোটা, ঘড়ি ধরে যাওয়া আর ফিরে আসা। তা অবশ্য ঠিক, আর তুমি যা ব্যস্ত মানুষ। আমার জন্য তোমার মায়া হয় না হিংসে হয়? অলকা হেসে ফেলল। কোনোটাই হয় না, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। সত্যি? লাগবে না? তোমাকে কার না ভালো লাগে বলো? ওটা কোনো কথা নয়, পর্দায় বা যাত্রার আসরে দেখা একরকম, আর ওর বাইরের লোকটা কিন্তু অন্যরকম। সে তো ঠিকই। তা আমাকে কেমন দেখছো? অলকা অকপটে তার দিকে চেয়ে বলল, দেখছি। নবীন কুমার একটু ভ্রু কোঁচকাল। মেয়েটা তেমন ঢলানি নয়, ছলাকলা কম জানে, একটু বোধহয় বোকাও, নাকি সরল। মাত্র 15 দিনের পরিচয়, তাও তো রোজ দেখা সাক্ষাৎ হচ্ছে না। হিসাব করলে আজ নিয়ে মোট 4 বার কাছাকাছি আসা। শরীরের সম্পর্কও এখনো ভালো করে হয়নি, তবে আজই হবে হয়তো, যদি না নবীন কুমার আসরের পর খুব ক্লান্ত বা মাতাল হয়ে পড়ে। দিন 3 আগে অলকাকে ফ্ল্যাটে এনে তুলেছিল নবীন কুমার, সেই রাত্রেই হতো। কিন্তু নবীন কুমার এত মদ্যপান করে ফেলল যে শেষ অবধি একেবারে অজ্ঞান হয়ে গেল। মহিলা ঘটিত অভিজ্ঞতার অভাব নবীন কুমারের নেই, বরং অভিজ্ঞতা এতই বেশি যে সে আজকাল যেন আকর্ষণটাই হারিয়ে ফেলছে। সে এটাও বুঝতে পারছে যে তার পক্ষে কোনো মেয়ের প্রেমে পড়া অসম্ভব, এবং যদি বিয়েও করে তবু বউকে চিরকাল ভালোবেসে যাওয়া অবাস্তব। নবীন কুমার হঠাৎ বলল, আচ্ছা, সেদিন আমি মাতাল হয়ে অজ্ঞান হওয়ার পর তুমি কি করলে বলো তো? অলকা একটু একটু হেসে বলল, আসলে আমি মাতাল না বেশি দেখিনি জানো। আজকাল দেখছি মাতালদের আমার ছেলেবেলা থেকেই খুব ভয় করে। যা, মাতালদের আবার ভয়ের কি আছে? মাতালরা তো আসলে খুব অসহায়, তখন তার নিজেকে রক্ষা করার ক্ষমতাই থাকে না। তা হয়তো ঠিক, তবে আমার তো অভিজ্ঞতা নেই। ইন্দ্রজিৎবাবু আমাকে বললেন, সাহেব তো এখন ঘুমোবেন দিদিমণি, তা আপনি যদি থাকতে চান তো থাকতে পারেন, আর যদি বাড়ি যেতে চান তাও যেতে পারেন। রাত মোটে 11টা বাজে। তুমি বুঝি চলে গেলে? হ্যাঁ, আমাদের বাড়ি তো কালীঘাটে, কাছেই। ও, কিন্তু মাতালকে ভয় পেলে চলবে কি করে বলো তো? আমি তো রোজই একটু আধটু খাই। অলকা হাসল। অভ্যেস হয়ে যাবে হয়তো। তবু ভালো। অনেক মেয়ে আমাকে মদ ছাড়াতে পরামর্শ দেয় জানো তো, আবার কেউ কেউ আছে মদ্যপানে আমাকেও হার মানায়। অলকা হাসল। জানি। একটা কথা অলকা। বলো। তুমি কি টাকা রোজগারের জন্য সিনেমার লাইনে এসেছো? টাকা ছাড়া আর কি বলো। তাহলে বলি, সিনেমায় সামান্য ছোট রোল করে কিন্তু টাকা হয় না। তাও জানি। অন্য কোনো কেরিয়ারের কথা ভাবনি কেন? ভেবে আর কি করব, যা ভাববো তাই কি আর হবে। আচ্ছা, আজ এই চমৎকার সকালে ওসব কথা থাক, লেট আস এনজয় দ্য মর্নিং। কিন্তু ঠিকমতো এনজয় করব কি করে বলো তো? কেন, কি হয়েছে? না মানে, গাড়ির কাচ তোলা, এয়ার কন্ডিশনার চলছে, বাইরেটা তো গাড়ির ভিতরে ঢুকতেই পারছে না। বাহ, বেশ বলেছ তো। তবে আমাদের একটু সেক্লুশনেই থাকতে হয় বুঝলে। প্রথম কথা, বাইরের বাতাস দূষিত। দ্বিতীয় কথা, আমাকে পাবলিক চেনে, দেখলে আওয়াজ দিতে পারে। তারপর হুট করে আমার মাথা গরম হয়ে যায়। এই তো গত সপ্তাহেই চিতপুরে এক ছোকরাকে চর কষিয়ে একবারে ফ্যাসাদ বাঁধিয়ে বসেছিলাম। তারপর ধরো 3 নম্বর, বাইরের আওয়াজ ভিতরে এলে কথাবার্তা বলতে অসুবিধাও আছে, তাই না? না না, ঠিক আছে, এরকমও কিছু খারাপ লাগছে না। খারাপ আমারও লাগে বুঝলে, মানিয়ে নিতে হয়। সে তো ঠিকই। তোমার কি বিয়ে টিয়ে হয়েছে? অলকা মাথা নেড়ে বলল, না না, বিয়ে এখনই কি। বয়ফ্রেন্ড ছিল না? অলকা একটু চুপ করে থেকে বলে, বয়ফ্রেন্ড কথাটার কি মানে আমি জানি না, তবে আমাদের মতো মেয়েদের কিছু ছেলে ছোকরা অ্যাডমায়ারার তো থাকতেই পারে। কিছু মনে করো না, এইসব প্রশ্ন কিন্তু অবান্তর নয়। জিজ্ঞেস করার বিশেষ কিছু কারণ আছে বুঝি?
আছে। তুমি কি জানতে চাও আমি এখনো কুমারী কি না? আরে না না, কে কুমারী কে সতী তা দিয়ে আমার কি হবে? আমি নিজেই তো। যাগে, ওসব কথা নয়। বলোই নাকি? বলছিলাম কি অলকা, আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখো না? তার মানে? না মানে, ধরো যদি মনে করে থাকো যে একদিন আমার সঙ্গে বিয়ে টিয়ে হবে, তাহলে কিন্তু তুমি খুব ভুল করবে। অলকা হঠাৎ বাইরে থেকে চোখ ঘুরিয়ে তার দিকে চেয়ে বলে, তাও জানি। ভালো ভালো, তেতো দিয়ে শুরু করা ভালো। কেন বললে ও কথা? সম্পর্কটা সহজ হবে। কোনো অ্যাম্বিশন নিয়ে মেলামেশা করলে পরে আঘাত পেতে হয়, দরকার কি তার? অলকা মাথা নেড়ে বলল, না আমার কোনো অ্যাম্বিশন নেই। ভালো ভালো। আচ্ছা, আমি একটু আধশোয়া হচ্ছি, কেমন? হয়তো ঘুমিয়ে পড়বো, কিছু মনে করো না যেন। না না, কিছু মনে করব না। রাতে তোমার ভালো ঘুম হয়নি, আমি জানি। হ্যাঁ, আমি মোটর গাড়ি, ট্রেন, প্লেনে অনেক বকেয়া ঘুম পুষিয়ে নি, জানো তো। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সিটে গিয়ে বসতে পারি, তুমি তাহলে কমফোর্টেবলি শুতেও পারবে। না না, সেটা ভালো দেখায় না। আমার অভ্যেস আছে, দরজার কোণে বালিশ সেট করে ঘুমাবো, কোনো অসুবিধে হবে না। নবীন কুমার ঘুমোলো, তার নাকও ডাকল, এবং একেবারে বুলবুলির হাট পর্যন্ত সেই ঘুম ভাঙল না। বুলবুলির হাটেই আসর। কোনো এক অজ্ঞাত কারণে, কিংবা ষষ্ঠ ইন্দ্রিয়ই হবে, গায়ে গাড়ি ঢুকতেই ঘুম থেকে উঠে পড়ে নবীন কুমার। বলল, এসে গেলাম নাকি? ড্রাইভার বলল, হ্যাঁ স্যার। আসর থাকলে, বিশেষ করে নবীন কুমারের অভিনয় থাকলে, ভিড়ভাট্টা হয়েই থাকে, সেটা বড় কথা নয়। কিন্তু খানিক দূরে যাওয়ার পরেই নবীন কুমার হঠাৎ বলল, সামথিং ইজ রং। অলকা বলল, কি হয়েছে? ভিড়টা একটু এলোপাথারি, একটু আনরুলি মনে হচ্ছে। এখন প্রায় 1টা বাজে, এই সময়টা এত লোক কেন রাস্তায়? অলকা হেসে বলে, যত ভিড় ততই তো ভালো। না না, ভিড়েরও একটা চরিত্র আছে, অভিজ্ঞতা হলে বুঝবে। নবীন কুমার গাড়ির কাজটা একটু নামালো। সামনেই একটা বাজারের মতো, সেখানে কয়েকটা জটলা, বেশ চেঁচামেচি হচ্ছে। নবীন কাজটা তুলে দিয়ে বলল, বংশী, আসতে চালাস। ঠিক আছে। কিছু বুঝছিস বংশী? মনে হচ্ছে গন্ডগোল। তোর বুদ্ধি আছে। বুলবুলির হাটে শাহবাবুদের বাড়িতে নবীন কুমারের থাকার জায়গা হয়েছে। শাহবাবুরা বিরাট বড় লোক, নবীন কুমার তাদের বাড়িতে থাকবে বলে তাদের খুব আহ্লাদ। বাড়ির সামনে ভিড় জমেই ছিল। গাড়ি থামতেই বিরাট হাল্লা চিল্লা পড়ে গেল, বেশ ঠেলাঠেলি। তার মধ্যেই 2টো দারোয়ান আর 2জন পুলিশ এসে ভিড় ঠেলতে লাগলো। তুমি যেখানে যাও এরকমই হয় নাকি? হয়, আবার হয়ও না। জীবনটা তো বড় সহজ নয় অলকা। তাই দেখছি, তবে আমার কিন্তু ভালোই লাগছে। প্রথম প্রথম লাগে, পপুলারিটির স্বাদ প্রথম ভালোই, কিন্তু তারপর বড় যন্ত্রণা। আবার যখন চলে যায় তখন? নবীন কুমারের হাত দরজার হাতলে থমকে গেল হঠাৎ। একরকম ঠেলা গুতোর ভিতর দিয়েই অলকার হাত ধরে বাড়ির কম্পাউন্ডে ঢুকে পড়ল নবীন কুমার। সামনেই মধ্যবয়স্ক শাহবাবু দাঁড়ানো, পাশে বাড়ির অন্যরা, যুবক যুবতী, ছেলে বউ, বাচ্চা কাচ্চা, কে একটা শাঁখও যেন বাজাচ্ছে। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, একটা যুবতী মেয়ে গলায় একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল টপ করে। কি যে বিরক্তিকর এসব ব্যাপার, তবু সয়ে যেতে হয়। সামনে বারান্দা, তারপর মস্ত একখানা ঘর, ফরাস টরাস দিয়ে, ফুল এবং গোলাপ জল দিয়ে তৈরি করে রাখা হয়েছে। এই ঘরে কি একটু বসবেন নাকি স্যার? বাড়ির সবাই আপনার সঙ্গে একটু ফটো তুলতে চায়, ফটোগ্রাফারও রেডি। তাও মানতে হলো। শুধু অলকা এক ফাঁকে তার হাত ছাড়িয়ে একটু তফাৎ হয়েছে। হয়তো ভাবছে এই সম্বর্ধনায় তার থাকা উচিত হবে না। এ তো শুধু নবীন কুমারের সম্বর্ধনা, তার তো আর নয়।
একটু ঠান্ডা শরবত খাবেন স্যার? ঘোলের শরবত রেডি আছে। না না। তাহলে চা বা কফি? না না, ওসব কিছু নয়। এখন একটু ঘরটা দেখিয়ে দিন তো, স্নান করে নিতে হবে। চলুন স্যার চলুন, দোতলায় ঘর। দোতলায় চমৎকার সাজানো একখানা বড় ঘরে মস্ত খাটে বিছানা পাতা, দামি ভেলভেটের কাশ্মীরি নকশাদার বেড কভার পাতা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, ফ্রিজ, টিভি সব দিয়ে সাজানো। একজন খাজাঞ্চি গোছের লোক এসে নবীন কুমারকে খুব নিচু স্বরে জিজ্ঞাসা করল, বেডরুম কি আলাদা হবে স্যার, নাকি একসঙ্গেই? নবীনের আজকাল আর তেমন লজ্জা সংকোচ নেই, বলল, একসঙ্গে। ফ্রিজে হুইস্কি, ব্র্যান্ডি, রাম আছে স্যার, আর কিছু? না না। ম্যাডামের জন্য ওয়াইন টোয়াইন? না, উনি খান না। কটায় লাঞ্চ করবেন স্যার? লাঞ্চ? আমি লাঞ্চ টাঞ্চ করি না। একটু স্যুপ, একটু মুরগি আর স্যালাড, ভাত রুটি কিছু লাগবে না। আর হ্যাঁ, টক দই। জানি স্যার জানি, ম্যানেজার বাবু সব বলে রেখেছেন। তা কটায় দেব? 1:45। আর হ্যাঁ, ম্যাডাম কোথায়? তিনি বাড়ির মেয়েদের সঙ্গে নিচে গল্প করছেন, ডেকে দেব স্যার? না না, ঠিক আছে। একা হয়ে হাঁফ ছেড়ে বাঁচল নবীন কুমার। সুটকেস কোন ফাঁকে রেখে গেছে বংশী। পোশাক ছেড়ে পায়জামা পরে সে বাথরুমে গিয়ে ঢুকল। স্নান করলো অনেকক্ষণ ধরে। ঘরে এসে ফুল স্পিডে পাখা চালিয়ে এয়ার কুলারের ঠান্ডার মধ্যে বসে বড় একটা ব্র্যান্ডি খেলো। এ সময় সাধারণত খায় না, কিন্তু আজ একটা টেনশন হচ্ছে। ব্র্যান্ডি শেষ হওয়ার আগেই অপ্সরা নাট্যায়নের মালিক কাম ম্যানেজার বরুণ সাহা এসে হাজির। ছোটোখাটো চেহারা, নাকের নিচে হিটলারি গোঁফ, ঢেউ খেলানো চুলের মাঝখানে সিঁথি, ধূর্ত চোখ, পরনে বুশ শার্ট আর প্যান্ট, বয়স 40-40। এসে গেছেন স্যার? নবীন কুমার একটু গম্ভীর হয়ে বলল, বরুণবাবু, ব্যাপার কি বলুন তো? একটা টেনশন আছে বলে মনে হচ্ছে। ও কিছু নয়। কিন্তু ব্যাপারটা কি? আমাদের ইমপ্রেসারিও বীরেশ্বর বাবুর পলিটিক্যাল অপোনেন্টরা খুব স্ট্রং, বুঝলেন? তারাই একটু ঘোট পাকাচ্ছে কাল থেকে। তবে ডিএম বলেছে পুলিশ প্রোটেকশন দেবে। মানুষ খেপলে পুলিশ একেবারে খড়কুটোর মতো উড়ে যাবে, নইলে গুলি ফুলি চালিয়ে একেবারে কেলেঙ্কারি করবে। না না, ও সব কিছু হবে না স্যার। তবে টিকিটের ডিমান্ডটা তো একটু হাই আছে। এই 7,000 লোকের ব্যবস্থা আছে, কিন্তু ডিমান্ড তার দ্বিগুণ। বলেন কি? গেট আবার ক্র্যাশ হবে না তো? না না স্যার, আশেপাশের বড় বড় মস্তানরা সব গেট সামলাবে। আর আমার দলের গোবরা দাসু তো আছেই। আপনার নামেই স্যার এই ভিড়। নবীন কুমার সেটা জানে। অপ্সরা নাট্যায়নের আরও 2টো সাংঘাতিক আকর্ষণ আছে, নায়িকা গুলাবী আর গানের আশিস শেখর। একা নবীন কুমার নয়, তবে নবীন কুমার ফিল্মের লোক বলে একটা বাড়তি আকর্ষণ আছে বটে। লাঞ্চ এলো ঘড়ি ধরে 1:45তেই, কিন্তু অলকা এলো না। পরিচ্ছন্ন পোশাক পরা যে 3 জন লোক খাবারের ট্রে নিয়ে এলো, তাদেরই একজনকে এসে জিজ্ঞেস করল, আচ্ছা উনি কোথায়? কে? ম্যাডাম? ম্যাডাম তো স্যার বাড়ির মেয়েদের সঙ্গে ভাত খেতে বসেছেন। ও, ডাকবো স্যার? না না, ঠিক আছে। অলকা না এসেছে ভালোই হয়েছে একরকম। সে আরও একটু ঘুমোতে পারবে, ঘুমটাই তার দরকার। রাত 9টায় শো, এখনো অনেক সময় আছে হাতে। সার্ভ করার জন্য লোকগুলো দাঁড়িয়েছিল। নবীন কুমার চটপট খেয়ে তাদের বিদায় করে দিয়ে ঘরের পর্দাগুলো টেনে শুয়ে পড়ল। শুয়েই বুঝতে পারল তার টেনশন হচ্ছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ গন্ডগোল হবে। খানিকক্ষণ এপাশ ওপাশ করে সে অবশেষে একটু ঘুমুলো বটে, কিন্তু উদ্বেগটা থাবা গেড়ে রইল বুকে। অলকা ঘরে যখন এলো তখন বেলা পড়ে গেছে।
নবীন কুমার বলল, খুব আড্ডা হচ্ছিল বুঝি? অলকা সলজ্জ হেসে বলল, বাড়ির মেয়ে আর বউরা ছাড়ছিল না, কি করব বলো? তা কি বলছিল? অনেক কথা। কি কথা? তোমার আমার সম্পর্ক নিয়ে তো? অলকা খুবই লজ্জার হাসি হেসে বলল, সেটা তো আছেই। কি বললে? কি আর বলবো, এরা তো গায়ের লোক, একটু রক্ষণশীল, তাই ঘুরিয়ে টুরিয়ে বলতে হলো। এ প্যাক অফ লাইজ। সত্যি মিথ্যে মিশিয়ে তোমার সম্পর্কে ওদের অনেক কৌতূহল। জানি, সিনেমার লোক বলে কথা। অলকা একটা প্লাস্টিকের ব্যাগ তুলে দেখালো। দেখো, এ বাড়ির গিন্নি আমাকে একটা দামি শাড়ি দিয়েছে, দেখবে? না, শাড়ি দেখে আর কি হবে, রেখে দাও। এই যাত্রায় এটাই আমার ম্যাটেরিয়াল লাভ। নবীন কুমার এ কথাটার মধ্যে কি যেন একটা গন্ধ পেল। একটু পজ দিয়ে সে জিজ্ঞাসা করল, আচ্ছা অলকা, এই যে তুমি আমাকে সঙ্গ দিচ্ছ, হয়তোবা আই শ্যাল হ্যাভ সেক্স উইথ ইউ, কিন্তু এর জন্য তুমি কি কিছু এক্সপেক্ট করো? অলকা ভারী অবাক হয়ে বলল, তার মানে? না, ধরো টাকা বা গিফট, এনিথিং। অলকা মাথা নিচু করে বলল, না তো। শোনো, আমি কিন্তু তোমাকে পে করতে চাই, তাতে হয়তো খানিকটা কম্পেনসেশনও হয় এবং পাপবোধও থাকে না। আমার দিক দিয়ে তো? আমার দিক দিয়েও? তাহলে তো আমারও তোমাকে পে করা উচিত, নইলে আমার পাপবোধ কাটবে কি করে? নাও ইউ আর বিইং গেরুলাস। শোনো অলকা, আমি কিন্তু বেশ কয়েকজন মেয়েকে পে করেছি, ইন ক্যাশ অর কাইন্ডস, আবার অনেকে ফর ফ্রেন্ডশিপ সেক নেয়নি। অত ভাবছ কেন, পেমেন্ট নানা রকম আছে। তাই নাকি? কিরকম? এই যে শাড়িটা পেলাম, কেন দিল বলো তো? ফর নাথিং, আউট অফ লাভ। তা হতেই পারে, পেমেন্ট এরকমও হয়, বুঝলে? তুমি ওসব নিয়ে ভেবো না। ঠিক আছে, অ্যাজ ইউ লাইক। তোমাকে অমন গম্ভীর দেখাচ্ছে কেন? ও, এখানে একটা টেনশন আছে বুঝলে, বলছিলাম না তখন। এই তো বরুণবাবু বলে গেলেন, দেয়ার ইজ রাইভালারি ইন টু গ্রুপস, হাঙ্গামা হতে পারে। তাহলে কি হবে? কি আর হবে, আমাদের তো এসব নিয়েই কাজ। মারপিট হবে? হতেও পারে। ভয়ের ব্যাপার হলো গেট ক্র্যাশ, আমার দুবারের অভিজ্ঞতা আছে, সে এক বিচ্ছিরি ব্যাপার। শোনো, বংশীকে আমি বলে দেব যাতে গাড়িটা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে রাখে এবং রেডি হয়ে যেন থাকে। তেমন কিছু হলে তুমি দৌড়ে গিয়ে গাড়িতে উঠে যাবে, কেমন? আর তুমি? আমিও যাব, কিন্তু যাওয়াটা তো একসঙ্গে নাও হতে পারে। গেট ক্র্যাশ হলে তখন তো যে যেদিকে পারবে ছুটবে, তাই তোমাকে বলে রাখলাম। আমার সঙ্গে এসে তোমার কোনো ক্ষতি হোক এ তো আর আমি চাই না। সুটকেস ব্যাগ যা আছে তা বংশী আগে থেকেই গাড়িতে তুলে রাখবে। আর যদি কিছুই না হয়, তাহলে উই উইল হ্যাভ এ লাভলি নাইট টুগেদার। ওকে? অলকা হাসল না, একটু চুপ করে থেকে বলল, তোমাকে বলা হয়নি, বরুণবাবু আজকের পালায় আমাকে একটা পার্ট দিয়েছেন। সবিস্ময়ে নবীন কুমার বলে, বলো কি? উনি আমাকে চেনেন, সামান্য চেনা, কিন্তু আমি যে অভিনয় করি তা জানেন। একজন সখীর পার্টে একটা মেয়ে আসতে পারেনি, সেইটা আমাকে করতে হবে। পারবে? তুমি তো এ পালার কিছুই জানো না। ছোট পার্ট, সারা দুপুর মুখস্থ করেছি, শক্ত কাজ তো তেমন কিছু নয়। ভালো। শোনো, তোমার সঙ্গেও একটা সিন আছে। তাই নাকি? আমার খুব থ্রিল হচ্ছে জানো। নবীন কুমার ম্লান একটু হাসল। ঠিক 5:30টায় কফির ট্রে এলো, সঙ্গে আনুষঙ্গিক ভাজাভুজি। শাহবাবু এসে হাত জোর করে বললেন, স্যার, বাড়ির মেয়েরা নিজে হাতের বেগুনি আর চপ ভেজেছে, যদি একটু মুখে দেন। নবীন কুমার বলল, না না মশাই, ওসব পেটে গেলে আর রাতে পাঠ করতে পারবো না, অম্বল একেবারে গলা অবধি ঠেলে উঠবে। কিন্তু স্যার, এ যে আমার নিজের ঘানির তেলে ভাজা। তেল ভালো হলেই তো আর হলো না, ভাজা তো,
ওসব আমার সয় না। আচ্ছা, তাহলে থাক। তা রাতে কি খাবেন স্যার? একটু স্যুপ আর এক পিস টোস্ট। এত কম খেয়ে থাকেন আপনি? হ্যাঁ, কম খাই বলেই তো থাকি। আমাদের যা রুটিন, বেশি খেলে আর দেখতে হবে না। ম্যাডাম তো কিছু বলছেন না স্যার। আমি আমি স্যুপ টুপ খাই না। দুখানা রুটি আর সঙ্গে যা হোক কিছু দেবেন। শাহবাবু বিদায় হলেন। হাই স্কুলের মাঠে যে পেল্লায় প্যান্ডেলটা হয়েছে সেটা দেখবার মতো। প্যান্ডেলের চারিদিকে মেলার মতোই দোকানপাট বসে গেছে, ঠিক ঠিক করছে লোক। রাত 8টার সময় যখন হাই স্কুলের একটা ক্লাস ঘরে বসে নবীন কুমার মেকআপ নিচ্ছিল, তখনই হঠাৎ বাইরে স্লোগান শোনা গেল, ব্ল্যাকের টিকিট চলবে না, ব্ল্যাকের টিকিট চলবে না, মামদোবাজি চলবে না, মামদোবাজি চলবে না, অপসংস্কৃতি চলবে না, বীরের স্বর জবাব দাও, টিকিট ব্ল্যাক করা চলবে না, চলছে না, চলবে না। মেকআপ ম্যান রঘুকে নবীন কুমার জিজ্ঞাসা করল, ওরা কারা? লোকাল মস্তান সব স্যার, কাল থেকেই হচ্ছে। গোলমাল হঠাৎ একটু চুপ মেরে গেল। আসরে পা দিয়েই নবীন কুমার বুঝল চারিদিকের বিশাল পরিসরে যত লোক ধরে তার 1.5 গুণ লোক ঢুকে বসেছে। প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে পিছনের দিকে, গেটের কাছে। প্রথম দৃশ্যটাই ভালো করে শুরু হতে পারল না। দুটো গেট ক্র্যাশ করে লোক ঢুকে পড়তে লাগলো ঢেউয়ের মতো। ভিতরের লোক ধাক্কা খেয়ে ধেয়ে আসতে লাগলো স্টেজের দিকে। প্যান্ডেলের মজবুত ত্রিপলের ঘেরাটোপ ব্লেড চালিয়ে ফাঁক করে দিচ্ছিল কারা যেন বাইরে থেকে। একটা কোণে আগুনের লকলকে শিখাও ঝলমলিয়ে উঠল। নবীন কুমারের অভিজ্ঞতা আছে, পালানোর রাস্তা সে আগেই ছকে রেখেছিল। তাড়াহুড়ো না করে সে ভিড়ের ধাক্কা পৌঁছানোর আগেই স্টেজ থেকে নেমে পিছন দিককার ত্রিপলের জোড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এলো। এদিকটায় ডোবা আর ঝোপঝাড়। সে দৃঢ় পদক্ষেপে হেঁটে ডোবার ধার ধরে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। একটা পানের দোকানের পিছনে অন্ধকারে জাম গাছতলায় গাড়িটা রাখা। বংশোদ্ভূত বংশী স্টিয়ারিংয়ে বসে আছে। দিদিমণি এসেছে? না স্যার। তাহলে একটু অপেক্ষা করো। আগুন লাগলো নাকি স্যার? নবীন কুমার ফিরে তাকালো। আগুনই, বেশ লকলক করে উঠছে উপরের দিকে। তুমুল আর্তনাদ উঠেছে হাজারো গলায়। স্যার, এরপর কি আর বেরোতে পারবেন? লোকে খেপে গেলে আপনার উপরেও কিন্তু হামলা হতে পারে। মেকআপ করা আছে তো। ঠিকই বলেছ। তাহলে গাড়িতেই উঠে বসে থাকি। এই বেলা বেরিয়ে গেলে কিন্তু হতো স্যার। ডান দিকে একটা পোড়ো জমি আছে, ওটা ক্রস করে কাঁচা রাস্তা ধরে উঠে যেতে পারবো হাই রোডে। কিন্তু দেরি হলে এসব জায়গায় একেবারে লোকে ভরে যাবে। দলের স্বার্থ কি বলছিল, বরুণ সাহার উপর লোক নাকি ক্ষেপে আছে, দলকে ধরে নাকি ঠ্যাঙাবে। 5,000-এর জায়গায় 10,000 টিকিট বিক্রি করে বসে আছে। নবীন কুমার 2-1 সেকেন্ড ভেবে পড়ল, গাড়ি ছেড়ে দাও বংশী। সুধীরচন্দ্রের সপ্তাহ শেষ হয়েছে অনেকক্ষণ। শ্মশান বন্ধুরা সব ফিরেও গেছে। মানিকলাল একা বসে আছে খালধারের শ্মশানে। না, তার শ্মশান বৈরাগ্য আসেনি। সুধীরচন্দ্রের জন্য তার উথাল পাতাল শোকও নেই। তবু সে বসে সুধীরচন্দ্রের কথাই ভাবছে। একটা লোক জন্মেছিল, লোকটা এই তো মরেও গেল। কিন্তু তাতে দুনিয়াটার এলো গেল কি? লোকটা যে ছিল কে জানত? লোকটা যে আর নেই তাই বা কে জানছে? কার মাথা ব্যথা? এই যে তুচ্ছ একটা লোক ছিল এবং এখন নেই, এর মধ্যে তফাৎটা হচ্ছে কোথায়? এই যে তুচ্ছ হয়ে তুচ্ছাতি তুচ্ছ হয়ে বেঁচে থাকা, এইটা ভারী খারাপ লাগছে মানিকের। এই তুচ্ছতার হাত থেকে কি মুক্তি নেই? সেও তো একদিন সুধীরচন্দ্রের মতো হয়তো এই শ্মশানেই উড়ে পুড়ে যাবে। কি হবে তাতে? কেউ মনে রাখবে তাকে? সে স্বপন সাহা নামে একজন কাল্পনিক লোককে দেখতে পায়। মস্ত দলের অধিকারী, খাজাঞ্চির ব্যাগে লাখো লাখো টাকা। তাকে খুঁজে বেড়াচ্ছে স্বপন সাহা। একবার দেখা হলে হতো। সুধীরচন্দ্রের তুচ্ছ মৃত্যুটা আজ তাকে বড় ভাবিয়ে তুলেছে। ভেজা গায়ে একটু শীত শীত করছিল তার।
কাপড়ের জল নিংড়ে সে ধীরে ধীরে উঠল। বড্ড অন্ধকার আজ, রাস্তা ঠাউর হয় না। তবে এসব এলাকা তার মুখস্থ, বেচাল পা পড়বে না তা বলে। বাতাসে একটা হায় হায় শব্দ উঠছে, বড্ড খা খা করে চারিধার। সামনে যেন হু হু করছে একটা বালিয়াড়ি। কোথায় যাচ্ছে সে? কোন চুলোয়? কি আছে সেখানে? হঠাৎ কে যেন বলে উঠল, বাড়ি যা বাবা। কে বলল? বাবা নাকি? ফস করে ফিরে দাঁড়ালো মানিক। অন্ধকার, শূন্য, কিচ্ছু নেই, কেউ নেই, মনেরই ভুল। মানিকলাল ওরফে প্রবীর কুমার গায়ের দিকে হাঁটতে লাগল। 2 মাইল রাস্তা, গভীর রাত। তবে সে টেরও পাবে না রাস্তাটা, মনের মধ্যে ডুবে আছে। গায়ের কাছে বাঁশুলি দিঘির কাছে কাঁচা রাস্তাটা ধরতেই কে যেন হাঁক মারল, কে কে ওখানে? একটা টর্চের জোরালো আলো এসে পড়ল মুখে। মানিকলাল ভীতু মানুষ, তাড়াতাড়ি বলল, আগে আমি গঙ্গাজলি গায়ের লোক, বাবার মরা পুড়িয়ে ফিরছি। এই রাস্তাটা কোথায় গেছে বলতে পারো? এটা গঙ্গাজলি হয়ে সীতাপুর। ও, এটা কলকাতার রাস্তা নয়? আগে না, কলকাতার রাস্তা ওই পূব দিকে 5 মাইল গিয়ে পাবেন। লোকটা এগিয়ে এলো। চেহারাটা ভালো করে বোঝা গেল না টর্চের আলোর জন্য। সে বলল, আচ্ছা, এদিকে মোটর গ্যারেজ কোথায় আছে ভাই? এদিকে? এদিকে কোথায় পাবেন? হাই রোড হলে পেতেন। ওহো, সর্বনাশ, আমাদের গাড়ির অ্যাক্সেল ভেঙেছে। গাড়িটা এবার দেখতে পেল মানিক। অন্ধকারের মধ্যে অন্ধকার হয়ে দাঁড়ানো। সে বলল, এদিকে এলেন কি করে? এসেছি কি আর সাধে ভাই, সে অনেক কথা। তা এদিকে চুরি ডাকাতির ভয় আছে নাকি? হে, মানিকলাল হাসল। সে কোথায় নেই বলুন? রাত 1টা বাজে। তা কিছু উপায় করতে পারো? গাড়িতে একজন ভিআইপি আছেন। ভয় খেয়ে মানিকলাল বলল, ভিআইপি? মিনিস্টার নাকি? আরে না না, ফিল্ম স্টার নবীন কুমার। নবীন কুমার? উরিপাস, সে যে মানিকলালের কাছে মিনিস্টারেরও অধিক। মানিকলালের মনে পড়ল, বুলবুলির হাটে কাল অপ্সরা নাট্যায়নের পালা ছিল বটে। অপ্সরা বিরাট দল। নবীন কুমারের মতো নায়ক, গুলাপির মতো নায়িকাকে যারা পোষে তারা সোজা পাত্তর নয়। মানিকলালের খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু বাবার অবস্থাটা হঠাৎ এমন ঝুলে পড়ল। সেই নবীন কুমার এখন তার ঘরের দরজায় হাজির, এ কি ভাবা যায়? কিন্তু নবীন কুমারকে খাতির করার মতো এলেমও যে তার নেই। তার উপর শোকের বাড়ি, কোথায় তুলবে সে নবীন কুমারকে? বড় হতাশার গলায় সে বলল, আমার বাবা মারা গেছেন, শোকের বাড়ি, তা উনি কি সেখানে যাবেন? দেখি বলে বসানোর জায়গা টায়গা আছে তো? গরিবের বাড়ি, ব্যবস্থা তো কিছু নেই, তবে বসাতে পারবো। তাই সই। তা তোমার বাড়ি কতদূর? এই কাছেই, মিনিট 5-এর রাস্তা। নবীন কুমার যেতে রাজি হলো। না হয়ে উপায়ও অবশ্য নেই। উত্তর 24 পরগনার এইসব অঞ্চল রাত বিরাতে নিরাপদ নয় খুব একটা। নবীন কুমারের আঙুলে হীরের আংটি, গলায় সোনার চেন, হাতে রোলেক্স ঘড়ি, সুটকেসেও কম করে 10-20 হাজার টাকা, দামি মদের বোতল, 30,000 টাকা দামের একটা ক্যামেরা। তাছাড়া এসবের চেয়েও অনেক বেশি দামি তার প্রাণটা। আপনার বড় কষ্ট হবে আগে, আমরা বড় গরিব। নবীন কুমার নিজে গরিব ছিল, গরিবের পাটও অনেক করেছে। সে বলল, না না, কষ্ট কি? তা তোমার বাবা মারা গেলেন বুঝি? আগে হ্যাঁ, এই দুপুরবেলা। ও, কত বয়স হয়েছিল? খেয়ে জানে, 70-80 হবে বোধহয়। নবীন কুমার হাসল, বলল, বরং তোমাদের শোকের সময় আমি উটকো উৎপাত এসে জুটলাম। হ্যাঁ, কি যে বলেন স্যার, আপনার পায়ের ধুলো পড়লো, এ যে আমার কত জন্মের ভাগ্যি। আর শোকের কথা বলছেন, শোকের কি, গরিবদের কি আর ওসব থাকে নাকি?
বেঁচে থাকাই কষ্ট, মরলে সব ফর্সা। ঘরে পচা ইঁদুরের গন্ধ বলে মানিকলাল আর ঘরে ঢোকাতে সাহস পেল না। পুরনো লোহার চেয়ারখানা বাবার ঘর থেকে এনে বারান্দায় পেতে দিয়ে বলল, কষ্ট হবে খুব, তবে একটা সুবিধা, এই গায়ে কোনো মশা নেই। নেই? না, পোকা মারা ওষুধ দিয়ে মশা সব বিদায় হয়েছে। বসুন স্যার। নবীন কুমার বসল। বংশী অলকার ব্যাগ আর নবীন কুমারের সুটকেসটা বয়ে এনেছিল, চেয়ারের পাশে রেখে বলল, আমি তাহলে মিস্ত্রির খোঁজে যাচ্ছি স্যার। যাও, তা কতদূর যেতে হবে জানো? মানিকলাল বলল, ধারে কাছে তো নেই, চলুন আমি আমার এক বন্ধুর সাইকেল ধার করে দিচ্ছি, মাইল 5 উত্তর দিকে গেলে হাই রোডের মুখেই আপনি পেয়ে যাবেন। কাছেই গোকুলের বাড়ি। তাকে ঘুম থেকে তুলে সাইকেল চেয়ে আনাতে বেশি সময় লাগলো না মানিকের। বংশী রওনা হয়ে যাওয়ার পর সে নবীন কুমারের পায়ের কাছটিতে বসল। এ তার জীবনের এক বিরাট সৌভাগ্যের দিন। কেউ বিশ্বাসই করবে না যে ফিল্ম স্টার নবীন কুমার তার বাড়িতে এসে কিছুক্ষণ বসে গেছে। উঠোনের ওপাশে একটা ঘরের খোলা দরজা দিয়ে একটা পিদিমের আলো দেখা যাচ্ছিল। নবীন কুমার বললে, ওটা কিসের আলো? আগে ওইটা আমার বাবার ঘর, ওই ঘরেই মারা গেছেন তো, তাই পিদিম জ্বালিয়ে রাখা হয়েছে। তা জল টল কিছু খাবেন স্যার? জল? হ্যাঁ, দিতে পারো। মানিকলাল গিয়ে পিতলের ঘটিতে জল নিয়ে এলো। নবীন কুমার সুটকেস থেকে হুইস্কির বোতলটা বার করেছে। প্লাস্টিকের গ্লাসে খানিকটা ঢেলে জল মিশিয়ে নিয়ে বলল, তা তুমি কি করো? আমি কিছু না স্যার, বেকার, তবে পালা লিখি। পালা লেখো? কি যাত্রাপালা নাকি? হ্যাঁ কি? ও, তা লিখে কি করো? কি আর করব বলুন, কেউ তো শুনতেই চায় না, পড়েই থাকে। এই অবধি 8টা লেখা হয়ে গেছে। হ্যাঁ, বলো কি? সে তো সাংঘাতিক ব্যাপার। হো কিছু নয় স্যার, বেকার বসে বসে সময় কাটাই, এই আর কি। গ্লাসে চুমুক দিতে গিয়েও নবীন কুমার একটু থমকালো। বলল, শোকের বাড়িতে এসব খাওয়া টাওয়া বোধহয় ঠিক হচ্ছে না? না 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 স্যার, খান, শোকের বাড়িটারই কিছু নয়। আপনি হলেন আমাদের দেশের গৌরব স্যার, খান খান, কিছু হবে না। নবীন কুমার দোনোমনো করে অবশেষে চুমুক দিয়েই ফেলল। বাকি রাতটুকু জেগেই যখন কাটাতে হবে, তখন আর উপায় কি? তা কি নিয়ে লেখো তুমি? এই সামাজিক, পৌরাণিক। যাত্রা অপেরার অধিকারী হলে পালা শোনানোর জন্য একটু ঘ্যান ঘ্যান করত মানিকলাল, কিন্তু নবীন কুমার মস্ত মানুষ, তার কাছে এরকম প্রস্তাব করাটাই মস্ত আস্পর্ধা। উনি রেগে মেগে যদি চলেই যান? না, বোকা হলেও সে বুদ্ধি মানিকলালের আছে। নবীন কুমার নীরবে কিছুক্ষণ পান করল, কথা নেই। মানিকলালের মতো মানুষের সঙ্গে তার কী বা কথা থাকতে পারে? তোমাদের চলে কিসে? আমার মেজদা চালিয়ে নেন, এই আর কি, চলে যায়। আবার কিছুক্ষণ চুপচাপ। নবীন কুমার অন্ধকারে চেয়ে আছে। ওপাশে একটা গাঢ় অন্ধকার ঘরে প্রায় নিষ্কম্প একটি দীপশিখা জ্বলছে। দৃশ্যটা ভারী অদ্ভুত লাগছে তার। এরকম দৃশ্য সে জীবনে কখনো দেখেনি। তোমার নাম কি? আগে মানিকলাল দাস। ও, তা মানিকলাল, বুলবুলির হাট জায়গাটা এখান থেকে কত দূর? কদমতলা হয়ে গেলে এই ধরুন মাইল 7, আর নয়াবাদ হয়ে গেলে বড় জোর 2-2.5 মাইল, তবে কাঁচা রাস্তা। বুলবুলির হাটেই তো কাল আপনার পালা ছিল। ছিল, হাঙ্গামা হওয়ায় পালাটা আর হতে পারেনি। ও আচ্ছা, আমিও তাই ভাবছি যে আপনি এত তাড়াতাড়ি পালা শেষ করে ফিরছিলেন কি করে। নিশাচরের কান্না তো লম্বা পালা, 4-5 ঘন্টা তো লাগারই কথা। তা কি হয়েছিল স্যার? সে আর শুনে কি হবে? বুলবুলির হাট হাঙ্গামারই জায়গা, কত যে খুন খারাপি হয়। গ্লাসটা নিশ্চিন্তভাবে ফের ঠোঁটে তুলে নবীন কুমার বলল,
দলের কার কি হলো কে জানে। মারপিট হয়েছিল কি? না, মারপিট নয়, ভিড়ের ঠেলায় সব ভেস্তে গেল, গেট ক্র্যাশ করলো, তারপর আগুন। কিছু লোক মরবে স্যার। আমার সঙ্গে একজন মহিলা ছিলেন, তাকে এখনো খুঁজে পাইনি। সে কি স্যার, সর্বনাশ! চিন্তা হচ্ছে খুব। কি হবে বলো তো? মেয়ে ছেলে তো, কেউ না কেউ ঠিক উদ্ধার করবে স্যার। কিন্তু আমার যে খুব টেনশন হচ্ছে। যে আগে হওয়ারই তো কথা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আগে বলুন। যদি ধরো বুলবুলির হাটে ফিরে যাই। যাবেন? কিন্তু আপনার গাড়ি তো বসে গেছে। হ্যাঁ, তবে গাড়ি করে যাওয়া ঠিকও হবে না। তবে হেঁটে যাবেন? 2-2.5 মাইল রাস্তা বললে তো। আগে তাহলে হেঁটেই যদি যাই, সেখানে আপনার কোনো বিপদ হবে না তো? পালা যখন হতে পারেনি, লোকে তো ক্ষেপে আছে নিশ্চয়ই। কি জানো মানিকলাল, আমার বিপদ নিয়ে আমি ভাবছি না এখন। সেটা পালানোর সময় ভেবেছিলাম, কিন্তু এখন মেয়েটার বিপদ নিয়েই ভাবছি। আপনি সত্যি সত্যি যাবেন স্যার? চলো, তুমি যাবে আমার সঙ্গে? কেন যাব না, চলুন। কিন্তু তোমার যে এই অবস্থা। ও কিছু নয় স্যার, চলুন, শর্টকাট দিয়ে চলে যাব। জিনিস দুটো মায়ের জিম্মায় রেখে যাচ্ছি, মা তো জেগেই থাকবে আজ। উন্মত্ত ভিড়ের চরিত্র কেমন হয় তা জানতো না অলকা। তার অভিজ্ঞতা নেই এত বড় আসরে নামার। কি সুন্দর ছিল সকালটা আজ, রোমান্টিক, স্বপ্ন স্বপ্ন। সেটা একটু একটু করে নষ্ট করে দিল প্রথমে নবীন কুমার। নবীন কুমার নিজেকে সরিয়ে রাখল তার কাছ থেকে। খুব বেশি আশাও অবশ্য করেনি অলকা, সে শুধু একটা চেষ্টা করেছিল। যদি কখনো নবীন কুমার কোনো এক দুর্বল মুহূর্তে তাকে বিয়ে করে ফেলতে চায়। নবীন কুমারের বয়স এখন 30। কতদিন আর গ্ল্যামারের পাখায় ভর করে চলবে? মেদ হচ্ছে, মুখের শ্রী থেকে তারুণ্য হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই বয়সে হয়তো স্থিতু হতে চাইবে লোকটা, কিন্তু পাল্লাটা সহজ ছিল না। নবীন কুমারের আরও বেশ কয়েকজন মেয়ে মানুষ আছে, সে জানে। তাদের কেউ বেশ সুন্দরী, কেউ দারুণ স্মার্ট, কেউ কেউ আবার দারুণ নাচে বা গায়। অলকার গুণ তেমন কিছু নেই। সামান্য দরিদ্র এক সংসারের ভবিষ্যৎহীন মেয়ে সে। অতি কষ্টে সিনেমায় একটু আধটু চান্স পেতে শুরু করেছে সবে। নবীন কুমারকে ধরে সে কোনো বড় কন্ট্রাক্ট পাওয়ার আশা করেনি, কিন্তু সে নবীন কুমারকেই চেয়েছিল। প্রেমে পড়া কাকে বলে সে জানতই না, এই জানল। নবীন কুমারকে প্রথম দেখেই তার সত্তায় শিহরণ জেগেছিল বারবার। নবীন কুমার সেটা বুঝল না, ভর্তি করে নিতে চাইল তার উপপত্নীদের দলে। অলকা তাতেও রাজি ছিল, যদি নবীন কুমারের বরফ কোনোদিন গলে। আজ সকালে সে বুঝতে পারছিল লোকটা তাকে ভয় পাচ্ছে, সন্দেহ করছে, দূরে দূরে রাখতে চাইছে। নবীন কুমার বাধা পড়তে ভয় পায়। সকালটা ধীরে ধীরে ম্লান হলো তার চোখে। দুপুরটা আবার দারুণ কাটল। শাহবাবুদের বাড়ির মেয়েরা এমনভাবে তাকে আপন করে নিল, শাহগিন্নি তো তাকে সিঁদুরও পরাতে চেয়েছিল। শাহবাবুর সেজো মেয়ে মায়ের কানে কানে কিছু বলায় ভদ্রমহিলা নিরস্ত্র হন। শেষে বলেই ফেললেন, এরকম কেন করো মা, বিয়েই করে ফেলো না। হ্যাঁ মাসিমা, ভাবছি। তোমার মুখখানা যে মায়ায় মাখানো। তা হ্যাঁ মা, ওই নবীন কুমারের সঙ্গে তোমাদের জাতকাটের মিল আছে তো? আছে মা, 4 ঘরের কায়স্থ যে আমরাও। ও, তাহলে আর বাধা কিসের? বাধা যে কোথায় তা অলকা এদের কাছে বলবে কি করে? পালা শুরু হওয়ার একটু আগে যখন গ্রিন রুমে মেকআপ নিচ্ছিল সবাই, ঠিক সেই সময় গন্ডগোল শুরু হয়। আর সে যে কি সাংঘাতিক ব্যাপার!
মানুষের ঢেউ ছুটে এলো স্টেজের দিকে। আর্তনাদ, আগুন, মারপিট, পালানোর চেষ্টা পর্যন্ত করতে পারেনি সে। কথা ছিল হাঙ্গামা হলে সে ছুটে গিয়ে নবীন কুমারের গাড়িতে উঠে পড়বে, কিন্তু ছুটবে কোথায়? সে পড়ল দুদল মানুষের মাঝখানে, ধাক্কা খেয়ে নিচে পড়ল। তার উপর দিয়ে ছুটতে লাগলো মানুষেরা। মাত্র কয়েক সেকেন্ডেই জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। জ্ঞান যখন ফিরল তখন শরীর ব্যথায় অসাড়। কত কেটে কুটে গেছে সর্বাঙ্গ, কত ব্যান্ডেজ আর স্টিকিং প্লাস্টারে সাঁটা সে। কারা যে বাঁচালো তাকে কে জানে। ব্যথায় কাঁতরে ওঠায় একজন ডাক্তার এগিয়ে এসে বলল, কি, কেমন আছেন? ভালো নেই, বড্ড ব্যথা। ব্যথা তবু ভালো, প্রাণে যে বেঁচে গেছেন সেটাই তো ঢের। আমার আমার কি হয়েছে ডাক্তারবাবু? ওরকম স্ট্যাম্পেডে আপনার বাঁচার কথাই নয়। স্টেজের ঠিক ধারেই পড়েছিলেন বলে ইনজুরি মারাত্মক হয়নি, সুপারফিশিয়াল। আমি কি বাঁচবো? বাঁচবেন না কেন, বেঁচেই তো আছেন। ব্যথাটা কয়েকদিন একটু থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। হাড়গোড় কিছু ভাঙেনি, আর মাথাতেও কোনো চোট নেই। এটা কি হাসপাতাল? না, এটা নার্সিং হোম। ও, বুলবুলির হাটে? না না, এটা বসিরহাট। আচ্ছা, কালকের হাঙ্গামায় কারো কিছু হয়নি তো? হয়নি মানে? 5 জন মারা গেছে, উন্ডেড অনেক। গোটা এলাকার হাসপাতাল একেবারে ভর্তি হয়ে গেছে। ওহ, কি বিচ্ছিরি ব্যাপার। আমাকে আমাকে এখানে কারা আনলো? তা তো ঠিক জানি না। অপসরার ম্যানেজার বরুণবাবু এখানে ভর্তি আছেন, তার চোটও মারাত্মক। আর নবীন কুমার? আপনার হাজবেন্ড? না, তার তো কোনো খবর নেই। তবে যদ্দূর মনে হচ্ছে উনি এসকেপ করতে পেরেছিলেন। ইনফ্যাক্ট আমিও তো কালকের আসরে ছিলাম। ফার্স্ট সিনেই ওর অ্যাপিয়ারেন্স ছিল, উনি নেমেও ছিলেন। সেই সময় গেট ক্র্যাশ করে লোক ঢুকতে শুরু করায় উনি স্টেজ থেকে বেরিয়ে পিছন দিকের একটা জায়গা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আর আর আপনি? সবই কপাল ম্যাডাম। আমি একদম ধার ঘেঁষেছিলাম। গন্ডগোলের সূত্রপাতেই ত্রিপলের তলা দিয়ে বেরিয়ে আসি। যাই হোক, এখন ঘুমন। দাঁড়ান, আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি। না না, থাক। আমি বরং জেগে জেগে এই বেঁচে থাকাটাকে একটু উপভোগ করি। কিন্তু ব্যথা হবে যে। হোক না, ব্যথার চেয়েও বেঁচে থাকাটা যে অনেক বেশি ভালো। আচ্ছা, এরকম কেন হলো ডাক্তারবাবু? লোকেরা এরকম কেন করলো? সবটা তো জানি না, তবে মনে হচ্ছে প্যান্ডেলের তুলনায় টিকিট বেশি বিক্রি করা হয়েছিল। তার উপর বাইরেরও কিছু লোক ছিল, যারা টিকিট পায়নি তারা জোর করে ঢোকে। অনেকে অনেক কথাই বলছে, পলিটিক্যাল রাইভালারিও থাকতে পারে। ডাক্তার চলে গেলে প্রথম যে কথাটা তার তন্ত্রিতে তন্ত্রিতে মৃদু একটা ঝংকার তুলে গেল, তা হলো নবীন কুমারকে তার হাজবেন্ড বলে ধরে নিয়েছে এরা। হায় রে, কি মধুর ভুল! আর সেই জন্যই বুঝি তাকে রাখা হয়েছে একটা আলাদা কেবিনে। ছোট সাদা ঘর, তেমন ঝা চকচকে নয় হয়তো, তবু বেশ ভালো। ডাক্তার চলে যেতেই একটি অল্প বয়সী নার্স এলো। আপনার কি আয়া লাগবে? হ্যাঁ, আয়া? না না, ওসব দরকার নেই। বাথরুমে যেতে পারবেন তো নিজে? পারবো। আচ্ছা, একটা ইঞ্জেকশন দিচ্ছি আপনাকে। ঘুমের ইঞ্জেকশন নয় তো? না না, একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন কটা বাজে? রাত 2টো। আচ্ছা, আপনি কি জানেন আমাকে এখানে কারা দিয়ে গেল? না, তা তো জানি না, তবে বাসে করে উন্ডেরদের আনা হয়েছে এখানে। অপসরার কয়েকজনকেও এখানে ভর্তি করা হয়েছে, আর বাকিদের হাসপাতালে। ইঞ্জেকশনের পর অলকা উঠে বসল। কিছু খাবেন? না, আমার খিদে নেই। আমি একটু ওদের দেখতে যাব। দলের লোকদের? হ্যাঁ। পাশের কেবিনে বরুণবাবু আছেন, অন্যদের দোতলায় রাখা হয়েছে।
তবে দোতলায় যাওয়াটা কিন্তু আপনার পক্ষে ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, বলছি কেবিনের বাইরে কি বারান্দা আছে? না, করিডোর। ও, তাহলে থাক, শুয়েই থাকি। সেটাই ভালো। আপনি ঘুমোন, ঘুমোলে দেখবেন কালকে সকালের দিকে ব্যথা অনেক কমে যাবে। নার্স চলে গেলে আপন মনে একটু হাসল অলকা। নবীন কুমারের সঙ্গে তার কোনো দিন বিয়ে হবে না। নবীন কুমার এক ফুলে ফুলে মধুপায়ী লোক। ওরকম মানুষকে কেন যে এত ভালোবেসে ফেলল সে, দুঃখ পেল। কিছুক্ষণ জেগে থেকে সে নবীন কুমারের কথাই ভাবল। ভাবতে তার বড্ড ভালো লাগে। তারপর ঘুমোলো একটু। ভোর 4:30 সে ফের উঠল। বিছানা ছেড়ে গিয়ে জালনার পর্দা সরিয়ে বাইরে তাকালো। একটা রাস্তা, নির্জন অন্ধকার। একটা আধটা মৃদু স্ট্রিট লাইটের আলোয় কেমন ভুতুড়ে দেখাচ্ছে। কাল সে কলকাতা ফিরে যাবে। সঙ্গে তার কিছু নেই। ব্যাগটা নবীন কুমারের গাড়ির ডিকিতে তুলে দেওয়া হয়েছিল। ভ্যানিটি ব্যাগটাও তার মধ্যেই। সুতরাং তার হাতে কোনো পয়সা নেই। কি করে যে ফিরবে? তার উপর নার্সিংহোমের চার্জ যদি তার কাছেই চায় ওরা, তাহলে? বুকটা দুশ্চিন্তায় একটু দুরুদুরু করে ওঠে তার। অবশ্য দুশ্চিন্তাটা বেশিক্ষণ থাকে না। বেঁচে থাকাটাও যে কত ভালো ব্যাপার। কয়েক ঘন্টা আগে যখন লোকেরা উদ্দণ্ড গতিতে তাকে মারিয়ে যাচ্ছিল, তখন কি ভীষণ ভয় হয়েছিল তার। শ্বাস বন্ধ হয়ে আসছিল মৃত্যুর ভয়ে। দলিত ও পিষ্ট হতে হতে সে যেন পাগল হয়ে যাচ্ছিল আতঙ্কে। ছোট ঘরটার মধ্যেই একটু হাঁটাচলা করে দেখল সে। সর্বাঙ্গে ব্যথা বাঘের কামড়ের মতো বসে আছে বটে, তবু চলতে ফিরতে তেমন কোনো কষ্ট হচ্ছে না। পারবে, পেরে যাবে। সন্তর্পণে সে দরজা দিয়ে করিডোরে বেরিয়ে এলো। ফাঁকা, কেউ কোথাও নেই। সিঁড়ি বেয়ে বিনা বাধায় নেমে এলো দোতলায়। তারপর একতলায় নেমে এলো সে। এই বেলা না চলে গেলে তাকে হয়তো ঝামেলায় পড়তে হবে। তার বাঁ হাতে আর বাঁ হাঁটুর নিচে ব্যান্ডেজ বাঁধা, আর গালে, ডান হাতে, পাঁজরে, ডান পায়ে স্টিকিং প্লাস্টার। তবে শাড়ি দিয়ে এসব ঢেকে ফেলা খুব একটা শক্ত নয়। একতলার গেটের কাছে দারোয়ান গোছের কাউকে দেখল না সে, তাই বেরিয়ে আসতে কোনো বাধা হলো না। রাস্তায় পা দিয়েই হাঁফ ছেড়ে বাঁচল সে। এবার সকালের যে কোনো ট্রেন ধরে কলকাতা ফিরে যাওয়া। টিকিট কাটতে পারবে না সে, কিন্তু বিনা টিকিটে রোজ হাজার হাজার লোক শিয়ালদা পার হয় সে জানে। সাউথ স্টেশন থেকে ফের ট্রেন ধরে বালিগঞ্জ পৌঁছালে কালীঘাট অব্দি সে হেঁটে যেতে পারবে। কষ্ট হবে, কিন্তু পারবে। একটা পিদিমের আলোয় যেন আজ পথ দেখাচ্ছিল নবীন কুমারকে। অন্ধকার জঘন্য রাস্তায় সে হাঁটছে। তার সামনে গুরুদশাগ্রস্ত মানিকলাল। বারবার হোঁচট খাচ্ছে নবীন কুমার, হাঁফাচ্ছে হাঁটার কষ্টে। কেন এই ঝামেলা ঘাড়ে নিচ্ছে সে? জবাবটা তার জানা নেই। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে একটা অন্ধকার ঘরে নিষ্কম্প একটি মেটে প্রদীপের শিখা। কি অর্থ এর? কেন দৃশ্যটা বারবার চোখে ভেসে উঠছে তার? মানিকলাল। আগে বলুন স্যার। মানুষের জীবনে কখন সুসময় আসে জানো? না স্যার। আমার আজকাল মনে হয় দুঃখ দুর্দশার দিনগুলোই বোধহয় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। কী যে বলেন স্যার। হ্যাঁ হে মানিকলাল, দুঃখের দিন যখন গেছে তখন পৃথিবীতে বেঁচে থাকতে কত যে ভালো লাগতো। ভাতের পাতে একটা লঙ্কা জুটলেই কত স্বাদ লাগতো জিভে। ট্যাকে 2 টাকা থাকলেই মনে হতো যেন রাজা। সেটা অবশ্য ঠিক স্যার। আর যখন টাকা পয়সা হয়, সুখের সময় আসে, তখনই মানুষের পতনও হয়। বেশি খায়, বেশি ভোগ করে, বেশি নারী সঙ্গ করতে করতে সব বিস্বাদ হয়ে যেতে থাকে। কিছু আর ভালো লাগে না তখন। নেশা করে, নেশার ঘোরে দিন কাটায়। টাকার নেশা, খ্যাতির নেশা, মদের নেশা। নেশা ছাড়া কিছুতেই আর থাকতে পারে না, পেয়ে বসতে থাকে ক্ষয়। বড় ভালো কথা স্যার। তোমার পালায় ডায়লগটা লাগাবে নাকি হে? লাগাবো স্যার,
তবে আমার পালা তো আর লোকে শুনবে না। লড়ো মানিকলাল, লড়তে থাকো। তুমি জানো না, তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো এইটাই। কী যে বলেন স্যার, আমাদের আবার জীবন? হ্যাঁ, কুকুর বিড়ালের সঙ্গে কোনো তফাৎ তো নেই। খুব ভালো, বুঝলে, খুব ভালো। ওই রকম জীবনেই তো বেঁচে থাকাটাকে টের পাওয়া যায়। তবে তা বলে ওই রকমই থেকে যেতে নেই। তাই বলি, হাত পা নাড়ো মানিকলাল, ঝাঁপাও, লড়ো, লণ্ডভণ্ড করতে থাকো। স্যার, আপনি হাঁপাচ্ছেন, কষ্ট হচ্ছে বোধহয়, একটু জিরোবেন। জিরোবো কি হে, সে সময় তো হাতে নেই। মেয়েটার যে কি হলো সেটা না জানা পর্যন্ত জিরোনোর কোনো প্রশ্নই ওঠে না। চলো চলো, আমি বেশ হাঁটতে পারছি। রাস্তা আর বেশি নয় স্যার, সামনে বেণীমাধবের পুকুর, তারপরেই মাঠ। সেই মাঠটা কোনাকুনি পেরোলেই পৌঁছে যাব। আমি কীরকম খারাপ লোক জানো মানিকলাল? খারাপ? কী যে বলেন স্যার, আপনি কি খারাপ হতে পারেন? আর্টিস্টরা কি খারাপ হয়? আর্টিস্টরা হাড়ে হারামজাদা হয়, বুঝেছ? আর্টিস্ট তুমি আর কটা দেখেছো হে? দেখিনি স্যার, বলতে গেলে ফিল্ম স্টার এই আপনাকেই প্রথম দেখলাম এত কাছ থেকে। আর্টিস্টরা স্যার আমাদের ভগবান। জানি হে জানি, অনেক লোক আছে যারা অমিতাভ বচ্চন টচ্চনের ফটো অবধি পুজো করে। পাবলিক যদি এত বোকা না হতো তাহলে কি আর আর্টিস্টরা করে খেতে পারতো হে? তা অবশ্য ঠিক। তুমি কি ভাবছো আমি মাতাল হয়ে গেছি? না না স্যার। শোনো, ভুলেও ওসব ভেবো না, বুঝলে? এখন আমার মাথা খুব ঠিকঠাক কাজ করছে। তবে একটা কথা জানো? কি স্যার? ওই মেয়েটাকে আমি কলকাতা থেকে তুলে এনেছিলাম। কোন মেয়েটাকে স্যার? ওই যে যার নাম অলকা। মেয়েটা একটু বোকা আর সরল বোধ হয়। মেয়েটা তো আমার উপর নির্ভর করে এসেছিল। কথা ছিল গণ্ডগোল হলে আমি ওকে নিয়ে পালিয়ে আসব। কিন্তু আমি হারামজাদা কি করলাম জানো? যখন প্যান্ডামোডিয়াম চলছে, যখন স্ট্যাম্পেডে মানুষ পিষে যাচ্ছে, তখন আমি স্রেফ বংশীর কথায় ভয় পেয়ে মেয়েটাকে ওই সাংঘাতিক সিচুয়েশনে ফেলে পালিয়ে এলাম। আপনার আর কি দোষ স্যার, ওই অবস্থায় তো সবাই পালায়। না হে না, সবাই পালায় না। তাহলে কি আর চন্দ্র সূর্য উঠত? আমি যখন এরকম হইনি, তখন পেটের খিদে আর বেঁচে থাকার অপমান আমার নিত্য সঙ্গী ছিল। তখন তো আমি এরকম পালাইনি। এত প্রাণের ভয়ও তো আমার ছিল না তখন। কলোনিতে থাকতাম, পুলিশ, মস্তান, বড়লোক, দখলদার, কত লোকের সঙ্গে যে লড়াই করে আমাকে বেঁচে থাকতে হতো। পাশের বাড়ির এক বৌদি তার বরের সঙ্গে ঝগড়া করে কুয়োয় লাফ দিয়ে পড়েছিল। আমি দিব্যি সেই কুয়োয় নেমে দড়ি বেঁধে মহিলাকে তুলে দিয়েছিলাম। ভয় ছিল না তো আমার। ছাত্র আন্দোলনে পুলিশের গুলির সামনে পড়েছিলাম। বাঁ পাজরে আজও গুলির একটা ঘষ্টানির দাগ দেখতে পাবে আমার। কিন্তু এখন কি হয় যেন, শেভ করার সময় গাল কেটে গেলেও শিউরে উঠি। ভাবি সর্বনাশ, শুটিং আছে যে, গালে দাগ থাকলে তো কেলেঙ্কারি। এত প্রাণ ভয়, এত আহত হওয়ার ভয় কোথা থেকে এলো আমার? আমি ছবির হিরো, যাত্রাপালার মস্ত বীর, কিন্তু আদতে আমি ভিতুর ডিম। কেন বলো তো? স্যার, আপনি ওসব ভাবছেন কেন? আমার তো মনে হয় আপনি একজন ভালো লোক। ওসব ভোর কি হে মানিকলাল, আমি আসলে একটা হারামজাদা। ছি ছি স্যার, ওসব শুনলেও যে পাপ হয়। বারবার চোখের সামনে একটা অন্ধকার ঘরে একটা মেটে পিদিমের আলো ভেসে ওঠে কেন তার? ও কি মৃত্যুর প্রতীক? ও কি অবিনাশী আত্মার ছবি? না হলে কেন বারবার তাকে এমন অস্থির করে তুলছে? কেন বারবার মনে হচ্ছে ওর এক গভীর গভীরতর মানে আছে? এত কাজ, এত রঙ্গরস, এত ফুর্তি, খ্যাতি, টাকায় ছয়লাভ তার জঙ্গম জীবনে আজ কেন হানা দেয় ওই নীরব মলিন একটি দীপশিখা? কে ও? কি ও? ভিতরে ভিতরে যেন তুফানের ভূমিকা রচনা করে দেয় ওই আলো। যেন বলে, চলো চলো, বেরিয়ে পড়ো, সামনে অফুরান পথ। ऐसा दिन नहीं रहेगा মানিকলাল। নবীন কুমারের এত সুখ সইছে না, সময় ফুরিয়ে এলো। কি যে বলেন স্যার, দেখবেন কদিন বাদে আপনি বোম্বে থেকে ডাক পাবেন। কথাটা শুনে খুব হাসল নবীন কুমার। তাই নাকি?
বোম্বের বেশি আর কিছু ভাবা গেল না মানিকলাল? বোম্বে হচ্ছে স্যার হিরোদের আসলি জায়গা। মানিকলাল, নকল হিরোদের বড় দুঃখ হে। হিরোদের দেখে মানুষ কত কিছু শেখে স্যার। হ্যাঁ, আচ্ছা তোমার সেই পুকুরটা আর কত দূর মানিকলাল? দেরি হয়ে যাচ্ছে যে। মেয়েটা যদি মরে যায় তাহলে কি যে হবে। ওই স্ট্যাম্পেডে কিছু লোক তো মারা যাবেই আজ। মেয়েটা আসলে কে স্যার? কে তা কি আর বুঝতে পারবে? যারা মেয়ে ছেলে ঘেঁটে বেড়ায় তাদের কাছে ও একটা মাংসের ডেলা মাত্র। আর যারা একটা মেয়ের মধ্যে মাকে খোঁজে, আশ্রয় খোঁজে, তাদের কাছে ও ভগবতী। মানিকলাল না বুঝেই বলল, সে তো বটেই স্যার। না বুঝেও ডায়লগগুলো মনে রাখছে সে। তার স্মৃতিশক্তি চমৎকার। এইসব ডায়লগ সে বলাবে জায়গা মতো। তারা বেণীমাধবপুরের পুকুর পেরিয়ে মাঠে পড়ল। ওই যে স্যার, বুলবুলির হাটের আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক আলো জ্বলছে তো। হ্যাঁ, মনে হয় হাঙ্গামার পর খোঁজাখুঁজি হচ্ছে। চলো চলো মানিকলাল, পা চালিয়ে চলো, তাড়াতাড়ি পৌঁছতে হবে। আমার ভিতরটা বড় অস্থির। হ্যাঁ স্যার, কিন্তু আপনি যে জোরে হাঁটতে পারছেন না। তাড়াহুড়ো করবেন না স্যার, হাঁপিয়ে পড়বেন। বুড়ো হলাম নাকি রে বাবা? না স্যার, আপনি এখনো হেভি ইয়াং। কত বয়স জানো আমার? কত আর হবে স্যার, 28-29। তাই সই। কোনো বয়সে যদি আটকে থাকতে পারতো মানুষ, বড় ভালো হতো। কিন্তু তাই কি আর হয়? মাঠ পেরিয়ে বুলবুলির হাটে পৌঁছতে নবীন কুমার ঘেমে চুপচুপে হয়ে গেল। বুকে দমের জন্য হাঁসফাঁস। একটু দাঁড়াও হে। হ্যাঁ স্যার, জিরুন। না না, চলো চলো, মেয়েটার কি হলো দেখি। স্যার, আপনি কি অলকা দেবীকে ভালোবাসেন স্যার? নবীন কুমার দম সামলে দাঁতে ঠোঁট কামড়ালো। তারপর বলল, যদি পারতাম। হ্যাঁ? অত সোজা কাজ কি মানিকলাল? ঘেটে ঘেটে মেয়ে যাত্রার মর্মই তো বুঝতে পারলাম না, সব ভোতা হয়ে গেল হে। আর কি পারবো? আর কি ফিরে আসবে সেই সব শিহরণের সময়? না, চলো চলো। এই তো স্যার, এসে গেছি। ওই তো লোক জড়ো হয়েছে, ভাঙা প্যান্ডেলে খোঁজাখুঁজি হচ্ছে। স্যার, বেশি এগোবেন না, পাবলিক আপনাকে চিনে ফেলবে। হ্যাঁ, বয়েই গেল তাতে, আর কিছুতেই যায় আসে না। চলো দেখি। প্যান্ডেলের একটা দিকের ত্রিপল খুলে পড়ে গেছে, ভেঙে পড়েছে কিছু বাঁশ কাঠও। জলে ঠিক ঠিক করছে জায়গাটা। চারিদিকে এত রাতেও বেশ লোক জমে আছে। আপনি এই গাছের আড়ালেই দাঁড়ান স্যার, আমি খবর নিচ্ছি। এখানে আমার মেলা চেনা লোক আছে। ক্লান্ত নবীন কুমার সেই জাম গাছটার তলাতেই বসল, যেখানে তার গাড়ি রাখা ছিল। চোখ বুজে অস্থির মাথায় সে বলল, ভগবান। চোখের সামনে নিষ্কম্প দীপশিখাটি ভেসে উঠল ফের। কিছু বলছে তাকে? কি বলতে চাইছে সে বুঝতে পারছে না কিছুতেই। দু হাতে মুখ চাপা দিয়েছিল, আঙুলের ফাঁকে নেমে এলো অঝোর ধারায় চোখের জল। স্যার? হ্যাঁ বলো মানিকলাল। 5 জন মারা গেছে স্যার, তাদের মধ্যে 2 জন মেয়ে। হ্যাঁ? অলকা? না না স্যার, 2 জনেই এখানকার মেয়ে। অলকা দেবীকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাটে। বসিরহাট? সেটা কত দূরে বলো তো? বেশি দূরে নয় স্যার, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার পথ নয়। ঠিক আছে, একটা গাড়ি ভাড়া করো মানিকলাল, এক্ষুনি। ঠিক আছে স্যার, আমি দেখছি। গাড়ি জোগাড় করে বসিরহাট পৌঁছতে রাত শেষ হয়ে গেল। বেঁচে থাকবে কি অলকা? মানিকলাল হঠাৎ লক্ষ টাকার একটা প্রশ্ন করল। বেঁচে থাকলে কি করবেন স্যার? তাই তো, কি করব? কি করব বলো তো? অলকা দেবীকে বিয়ে করুন স্যার। বিয়ে?
বিয়ে করতে যে ভয় করে হে মানিকলাল। আমি আমি যে বড্ড ভোঁতা হয়ে গেছি। নিত্য নতুন না হলে কি আর এই লোভী নবীন কুমার খুশি হবে? হয়তো দুদিন বাদে বিয়ে ভণ্ডুল হয়ে যাবে। ফার্স ফার্স। আমার যে বড় অস্থির লাগছে হে। নিজের উপর আমার আর কোনো বিশ্বাসই নেই। মানিকলাল মিনমিন করে বলল, তাহলে স্যার এমন করছেন কেন? আমার যে মনে হয়েছিল অলকা দেবীর জন্য আপনি পাগল। পাগল তো ঠিকই মানিকলাল, এখন পাগল, কিন্তু পরে আমার মাথায় কিছু ঢুকছে না স্যার, গোলমাল লাগছে। নার্সিংহোমে পৌঁছানোর পর নবীন কুমারের নামে কিছু শোরগোল পড়ে গেল। রাত ডিউটির নার্স, আয়া আর কর্মচারীরা ছুটোছুটি শুরু করে দিল এবং খবর পাওয়া গেল অলকা দেবী কেবিনে নেই। নেই তো নেই। বিরক্ত নবীন কুমার বলল, এমন হয়নি তো যে ও মারা গেছে এবং লাশ পাচার হয়েছে? আমি কিন্তু তাহলে পুলিশে খবর দেব। একটি কিশোরী নার্স বলল, না না, কী সব বলছেন আপনি? উনি আপনার স্ত্রী, ওর প্রতি একটা বিশেষ অ্যাটেনশন দেওয়া হয়েছে। ভিআইপি কেবিনে ছিলেন, মারা যাওয়ার তো প্রশ্নই ওঠে না স্যার। তাছাড়া ওর ইনজুরি ছিল খুব সামান্য, শুধু কয়েক জায়গায় কেটে গিয়েছিল আর কালশিটে পড়েছিল, ফ্র্যাকচারও তো হয়নি। নবীন কুমার কয়েকবার বিড়বিড় করল, আমার স্ত্রী, আমার স্ত্রী। তারপর প্রকাশ্যে বলল, তাহলে মনে হচ্ছে নার্সিংহোম ভালো লাগছিল না বলে এবং আপনার খবরের জন্য উদ্বিগ্ন ছিলেন বলেই উনি চলে গেছেন। আমার খবর নিচ্ছিল? হ্যাঁ স্যার। নবীন কুমার খানিকটা চুপসে গেল, বিড়বিড় করে বলল, দীপশিখা, দীপশিখা, এর অর্থ কি? স্যার? হ্যাঁ বলো। রেল স্টেশনটা একটু দেখে আসবেন? কেন? যতদূর মনে হচ্ছে অলকা দেবী যদি কলকাতায় যেতে চান তাহলে হয়তো ট্রেনেই যাবেন। বলছো? দেখতে তো দোষ নেই স্যার। আচ্ছা বেশ, চলো। স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন এসে গেল। অলকা ট্রেনে উঠেও পড়েছিল, কিন্তু হঠাৎ মনে হলো সে একটা অন্যায় করছে না তো। সে পালাচ্ছে নার্সিংহোমের পয়সা দিতে পারবে না বলে, পালাচ্ছে বিনা টিকিটে। কিন্তু হঠাৎ তার বাঁ হাতের অনামিকায় আংটিটা নজরে পড়ল। বহু পুরনো আংটি, ঠাকুমা দিয়েছিল, ক্ষয়ে গেছে তবু সোনা তো। তবে এরকমভাবে সে পালাবে? জীবনে সে কখনো এরকম কাজ করেনি। ট্রেন থেকে নেমে পড়ল অলকা। একটু দেরি হবে হোক, বেলা হলে সে কোনো শ্যাকরার দোকানে গিয়ে আংটিটা বেচে নার্সিংহোমের টাকা মেটাবে, তারপর টিকিট কেটেই কলকাতায় ফিরবে। পরপর দুটো ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল। ফাঁকা প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসে অলকা চুপ করে ভাবছিল। দারিদ্র্যের কথা, প্রত্যাখ্যানের কথা, নানা অপমানের কথা, ফাঁকে ফাঁকে শিহরণ জাগানো নবীন কুমারের কথাও। বড় নিঃশব্দে একটি অশরীরী সঞ্চারণার মতো একটা লোক সামনে এসে দাঁড়ালো। দীর্ঘকায়, সুপুরুষ। ভোরের প্রথম আলোটি তার মুখে এসে পড়ল, কিন্তু অলকা প্রথমে চিনতেই পারল না লোকটাকে। এ কে? এত বিষণ্ণ, এত করুণ মুখশ্রী কি হতে পারে ওর? তবু এও নবীন কুমার, শুধু যেন মুখ থেকে একটা নির্মুখ খসে গেছে। অলকা স্খলিত গলায় বলল, তুমি? সারা রাত জেগে তোমাকে খুঁজেছি অলকা। অবাক হয়ে অলকা বলল, তাই? আরো কত কাল তোমাকে খুঁজবো অলকা? খুঁজবে কেন? এই তো আমি। হ্যাঁ তাই তো, এই তো, এই তো তুমি, হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু কিন্তু তবু যে বড্ড দূর মনে হয়। অলকা একটু হাসল, বলল, কি জানি। চলো অলকা। কোথায়? এই জগতের বাইরে গঙ্গাজলি নামে একটা গা আছে, সেখানে একটা অন্ধকার ঘরে সারা রাত একটা মাটির পিদিম জ্বলে। নিশুতি রাতে আমরা পাশাপাশি বসে আলোটার দিকে চেয়ে থাকব। পিদিমের আলোটা আমাদের কিছু বলতে চায় জানো।
কি বলতে চায় তা আমি কিছুতেই বুঝতে পারি না। দুজনে মিলে পারবো না বুঝতে? হ্যাঁ বলো। অলকা অবাক হলো, আবার হলোও না। মাথা নিচু করে নবীন কুমারের হাত ধরা হাতখানার টানে নববধূর মতো সলাজ পায়ে সে হাঁটতে লাগলো। তাদের পিছু পিছু হাঁটছিল মানিকলাল। না, স্বপন সাহা নামের কাল্পনিক লোকটা টাকার গোছা নিয়ে কোনো দিনই আসবে না তার কাছে। কিন্তু তাতে কি, মানিকলালের বুক ভেসে যাচ্ছে চোরা স্রোতে। নিজের দিন ঘরখানায় বসে উপসী পেটে সে আবার নতুন পালা লিখবে, পিদিমের আলো। শেষ হলো পিদিমের আলো অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। এই উপন্যাসটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আচ্ছা, এবার তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।